ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। আমি ঋতব্রত। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তার কারণ হচ্ছে আজকেই ক্যাবিনেট এই ইস্যুটি পাশ করেছে, অর্থাৎ এই যে এজেন্ডা বিজেপির বহুদিনের ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা আজকে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট সেটাকে পাশ করেছে। এরপর সংসদে সেটা পাশ করতে হবে, শীতকালীন অধিবেশনে সম্ভবত প্রজেক্ট করা হবে সেটাকে। এরপর কি হয় সেটা আমরা দেখব সেই সময়ে দাঁড়িয়ে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু বিজেপির বহুদিন ধরেই একটা মূল কর্মসূচির মধ্যে থাকা এজেন্ডা। ম্যানিফেস্টোতেও সেটা উল্লেখ ছিল 2024 সালে, এবং বারবার ইম্পর্টেন্ট বিজেপি নেতারা এবং অবশ্যই প্রধানমন্ত্রী এর পক্ষে সওয়াল করেছে। অনেকে মনে করেন হয়তো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের আইডিয়াটা আমাদের দেশের ক্ষেত্রে নতুন। আসলে তা নয়। 1951-52 সেই সময় থেকে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুরু হয়। 1967 সাল পর্যন্ত আমাদের দেশে কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশনই প্রযুক্ত হতো, অর্থাৎ লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা একসাথে অনুষ্ঠিত হতো। এই তো ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মূল বিষয়। এর মধ্যে কখনোই পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ইলেকশন বা স্থানীয় ইলেকশনগুলো অন্তর্ভুক্ত নয়, এখনও নয়। তো এটা বন্ধ হয়ে গেল কেন? তার মূল কারণ হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের অভাবের জন্য। বিভিন্ন সময় দেখা যেত বিভিন্ন কারণে হয়তো বিধানসভা ভেঙে গেছে 5 বছরের আগেই, তারপর লোকসভাও হয়তো আগে পিছনে হয়ে গেল, ভেঙে গেল। তো সেক্ষেত্রে টাইম ম্যাচ হলো না, এবং তারপর থেকে এই নিয়মটি ধীরে ধীরে সরে গেল, এবং যার যখন টার্ম আসবে তখন তার ইলেকশন হবে। এখন যেভাবে হচ্ছে রেগুলার ইলেকশন মডেল, সেভাবেই সব কিছু চলতে থাকলো। পরবর্তী সময় অটল বিহারী বাজপেয়ী এই বিষয়টি নিয়ে আবার সওয়াল করেন, এবং তিনি তখন কংগ্রেসের যিনি সভানেত্রী ছিলেন সোনিয়া গান্ধী, তার সাথেও মিটিং করেন, কিন্তু সেটা খুব বেশি দূর এগোয়নি। পরবর্তীকালে আডবাণী, মনমোহন সিং মিলেও একটা চেষ্টা করেন, সেটাও খুব একটা ফলপ্রসূ হয়নি। তারপর 2014 সালে নরেন্দ্র মোদী বিপুল জনাদেশ পেয়ে ক্ষমতায় আসেন, এবং সেই সময়কাল থেকে কিন্তু আবার এই বিষয়ে গুঞ্জনটা শুরু হয়। 2023 সালে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়। তারা এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন এবং একটা রিপোর্ট বর্তমান রাষ্ট্রপতিকে দেন, দ্রৌপদী মুর্মুকে দেন। মোটামুটি 18,000-এর বেশি পৃষ্ঠা সেখানে লেখা আছে। এই বিষয়টি টোটাল পর্যালোচনা করা হয়েছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কী কী পক্ষে কারণ থাকতে পারে, কী কী বিপক্ষে কারণ থাকতে পারে, কী কী চ্যালেঞ্জেস আসতে পারে। এবং এই কমিটি টোটাল 62টা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করেছে। এর মধ্যে 15টা পলিটিক্যাল পার্টি এই বিষয়ে কোনো রায় দেয়নি। 37টা পলিটিক্যাল পার্টি বলেছে হ্যাঁ, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া উচিত, আর বাকি 15টা পার্টি বলেছে না, হওয়া উচিত নয়। তো বিষয়টি এখন এই জায়গায় রয়েছে। এখন কোন পলিটিক্যাল পার্টি বলেছে, কোন পলিটিক্যাল পার্টি বলেনি, অর্থাৎ কে ফরে আছে, কে এগেনস্টে আছে, সেটা আমরা জানি না। বিজেপির এখন আগেকার মতো তো অবস্থা নেই, সুতরাং সংসদে এই বিলটি পাশ করানো যে খুব সোজা হবে তেমনটা মনে হয় না। এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই কমিটি যেভাবে প্রজেক্ট করেছে সেটা বলছি। এখানে বলা হয়েছে যে লোকসভা, বিধানসভা, অর্থাৎ রাজ্যগুলোর বিধানসভা, লোকসভা একই সাথে হবে, এবং তার 100 দিনের মধ্যে সারা ভারতে স্থানীয় স্তরে যে ইলেকশনগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুটো ধাপে ব্যাপারটা হচ্ছে। প্রথমে লোকসভা এবং রাজ্যগুলোর বিধানসভা হয়ে গেল, তারপর 100 দিনের মধ্যে বা 100 দিন বাদে স্থানীয় স্তরে, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে যে ইলেকশনগুলো রয়েছে সেগুলো একবারে হয়ে গেল। অর্থাৎ এই 100 দিনের মধ্যে 5 বছরে লোকসভা, সব রাজ্যের বিধানসভা এবং সব রাজ্যের স্থানীয় স্তরে ইলেকশন কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই বিষয়টিকে প্রজেক্ট করা হয়েছে। এখন এর পক্ষে কিছু কারণ আছে, বিপক্ষে কিছু কারণ আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। পক্ষে যে মূল কারণটা আছে, আমাদের দেশে যেহেতু অনেক রাজ্য, অনেক ধরনের ইলেকশন, সেহেতু বারবার যদি ইলেকশন হতে থাকে তাহলে প্রশাসন সবসময় ইলেকশনেই ব্যস্ত থাকে। অনেক ডেভেলপমেন্টের কাজ আটকে যায়, কারণ আদর্শ যে আচরণবিধি সেটা লাগু হয়ে যায়, এবং বারবার ইলেকশন হওয়াতে খরচ অনেক বেড়ে যায়। খরচ একটা ফ্যাক্টর, ডেভেলপমেন্টের কাজ বারবার চ্যালেঞ্জড হয়, আটকে যায়, সেটা একটা ফ্যাক্টর। এবং দেখা যায়, অনেকটা সার্ভে করে দেখা গেছে, 2015 সালে একটা সার্ভে করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে
যদি একই সাথে বিধানসভা, রাজ্যগুলোর বিধানসভা এবং লোকসভা ইলেকশন হয়, তাহলে ভোট দেওয়ার পরিমাণ মানুষের অনেক বেড়ে যায়, অর্থাৎ ভোটার টার্ন আউট অনেক বেড়ে যায়। তার একটা মূল কারণ হচ্ছে একবারে দুটো জায়গার জন্য আমি ভোট দিয়ে দিচ্ছি, বিধানসভার জন্য ভোট দিয়ে দিচ্ছি, লোকসভার জন্য ভোট দিয়ে দিচ্ছি। এটা মানুষের পক্ষে অনেক সুবিধাজনক হয়। এবং আরেকটা বিষয় হয়, যেহেতু 5 বছরে একবারই ইলেকশন হচ্ছে, সেহেতু এই যে বারবার সরকার গড়া, সরকার ফেলা, হর্স ট্রেডিং, এই কালো টাকার কারবার, এই জাতীয় ঘটনাগুলো অনেকটা কমে যাবে বলেই বিশেষজ্ঞদের অনুমান। তো এগুলোই মূলত এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে কনসেপ্টটি রয়েছে তার পক্ষে বলা চলে। এবার বিপক্ষে যে কারণগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়ার মতো নয়। মূল যে কারণটা বিপক্ষে যারা রয়েছেন তারা বলেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি হয়, তাহলে স্থানীয় ইস্যু কিন্তু খুব একটা কলকে পাবে না। তার কারণ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা জানি যে সেন্ট্রালে কে থাকবে, কে ক্ষমতায় থাকবে, সেটাই মূল প্রতিপাদ্য বিষয়। সেটা মাথায় রেখেই লোকজন ভোট দেয়। সেন্টারের ক্ষেত্রে আমি একরকম চিন্তা করছি, রাজ্যের ক্ষেত্রে আরেক রকম চিন্তা করছি। এই বিষয়টা খুব কনফিউজিং, মানুষ কনফিউজড হয়ে যাবে। এবং দেখা যায় যে 77% মতো মানুষ সেন্ট্রালের ক্ষেত্রে যাকে ভোট দেবে, রাজ্যের ক্ষেত্রে তাকেই ভোট দেবে। অর্থাৎ লোকাল ইস্যু কিন্তু মার খেয়ে যাবে। 2 নম্বর, এটা কিন্তু আমাদের ফেডারেল স্ট্রাকচারের প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। তার কারণ ইন্ডিয়াকে বলা হয়েছে যে রাজ্যসমূহের ইউনিয়ন, 1 নম্বর ধারা সংবিধানে, ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেটস। তো সেদিক থেকে ভাবলে যে আমাদের রাজ্যভিত্তিক ইস্যু, রাজ্যভিত্তিক পরিকাঠামো, সেটা কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই কনসেপ্টটি যদি বাস্তবায়িত হয় তাহলে একটা ধাক্কা খাবে। 3 নম্বর হচ্ছে, এই যে একটা এত বড় মাপের ইলেকশন, একটা লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা, এটাকে যদি অনুষ্ঠিত করতে হয় তাহলে বিশাল একটা রিসোর্স আমার দরকার। অর্থাৎ সিকিউরিটি রিসোর্স দরকার, আর্মি, সিআরপিএফ যাই বলুন না কেন। তার সাথে সাথে বিশাল অঙ্কের টাকা দরকার, এতগুলো ভিভিপ্যাট লাগবে, ইভিএম লাগবে, এত ব্যবস্থা করতে হবে। অর্থাৎ একটা বিশাল বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগটা করা এখন উচিত কি অনুচিত সেই বিষয়েও একটা তর্ক থাকতে পারে। এবং 4 নম্বর বিষয় হচ্ছে, যারা রিজিওনাল পার্টির নেতা, তারা খরচের দিক থেকে যারা সেন্ট্রালে আছে তাদের সাথে পেরে উঠবে না। কারণ একটাই ইলেকশন, সেন্ট্রালে যারা বড় পার্টি আছে তারা প্রচুর টাকা খরচ করে ফেলবে। রিজিওনাল পার্টির পক্ষে খুব একটা এটে ওঠা সম্ভব হবে না। তো এই সমস্ত দিক থেকে যারা বিপক্ষে আছেন তারা মতামত পোষণ করেন, যারা পক্ষে আছে সেগুলো বললামই কী কী কারণের জন্য তারা এই কনসেপ্টের পক্ষে, আর যারা বিপক্ষে তারা কেন বিপক্ষে। এবার চ্যালেঞ্জেস কী কী হতে পারে দেখুন। প্রথম যে চ্যালেঞ্জটা আমার মনে হয় যে আসবে, এই যে কনসেপ্টটি সেটাকে যদি বিলে পরিণত করতে হয় বা আইনে পরিণত করতে হয়, তাহলে অনেকগুলো 5টি অনুচ্ছেদ আমাদের সংবিধানে সেটাকে অ্যামেন্ড করতে হবে। 83, 85, 172, 174, 356 এই 5টি ধারাকে অ্যামেন্ড করতে হবে। এবং তারপর যেটা খুব মুশকিল হবে এখন গভর্নমেন্টের পক্ষে, কারণ তাদের যেহেতু মেজরিটি নেই, সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি নিয়ে এই বিলটি পার্লামেন্ট থেকে পাস করাতে হবে। স্পেশাল মেজরিটির কনসেপ্টটা একটু কঠিন। 50% যেটা অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে হয় আর কি, টোটাল যে স্ট্রেংথ আছে 542, তার 50%-এর বেশি অর্থাৎ 272টা, এটা তো পেতেই হবে। তার সাথে সাথে যতজন ভোট দিচ্ছেন সেই দিনকে তার 2/3 এই অংশ পেতে হবে ভোট, তাহলে সেটা পার্লামেন্ট থেকে পাস হবে। এখানেও খেলা শেষ হয়ে যাচ্ছে না, তারপর 15টা রাজ্যের বিধানসভা থেকে এটি পাস হতে হবে। 28টি আমাদের রাজ্য রয়েছে, 14টি হলো হাফ হয়ে যায়, তার থেকে একটি বেশি, অর্থাৎ 15টি রাজ্যের বিধানসভা থেকে এটি পাস হতে হবে। রাজ্য বিজেপি ম্যানেজ করে ফেলবে, কারণ তাদের হাতে এখন প্রচুর রাজ্য আছে, সেখানে তাদের মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু মুশকিলটা হবে আমাদের যে পার্লামেন্টে স্পেশাল মেজরিটি দিয়ে পাস করানো। সেটা নরেন্দ্র মোদী বা অমিত শাহ কী করে ম্যানেজ করবেন তারাই জানেন। তো এই হচ্ছে গোটা বিষয়টা। এখন দেখা যাক ওয়ান নেশন ওয়ান ইলেকশন কীভাবে প্রযুক্ত হয়, কী কী নাটক একে কেন্দ্র করে দানা বাঁধে। আজকে এটা ক্যাবিনেটে পাস হয়েছে, এটাই এখনকার বাস্তবতা। পরবর্তীকালে এটা আলটিমেটলি আইনে পরিণত হয় কি না সেটা তো সময় বলবে। তো থ্যাংক ইউ এই ভিডিওটি শোনবার জন্য।
আমার কথা বা আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।